মধ্যরাতে ঘুম ভাঙলো পেটের খিদায়। শোয়া অবস্থায় লক্ষ্য করলাম পরি চেয়ারে বসে আমার ছোট্ট টেবিলটার উপর মাথা রেখে অনবরত শব্দহীন কেঁদে যাচ্ছে। পাশে মোমবাতির আলো মিটিমিটি জ্বলছে। আমি নাড়াচাড়া করিনি। মনের মাঝে অনেকগুলো প্রশ্ন জমে গেল। পরি কাঁদছে কেন? আমার কোনো কথায় কষ্ট পেয়ে পরি কাঁদছে, নাকি নিজের ব্যক্তিগত কোনো কারণে কাঁদছে? পরির মনে কিসের এত কষ্ট? দিনের বেলায় ওর হাসি খুশি মুখ দেখে বোঝার উপায় নেই পরি রাতের গভীরে এভাবে কাঁদতে পারে। আবারও ঘুরে ফিরে সেই অতীতের প্রশ্নগুলোই আসছে। কে এই পরি? কি তার পরিচয়? কিসের ভয়ে সে আজ বাখিন? কিভাবে এসেছে এই দেশে? কারা তাকে নিয়ে এসেছে? পরদিন দুপুরে চলে গেলাম আনাসের ফার্মেসিতে। আনাস বলল, তোর জন্য একটা সুখবর আছে। অন্যমনস্ক হয়ে আনাসের ফার্মেসিতে বসেছিলাম। হঠাৎ সে কথাটা বলল। আগ্রহ নিয়ে বললাম, কি? আনাস বলল, মেয়েটার পরিচয় জানতে পেরেছি। আমি বললাম, বলিস কি? কিভাবে? আনাস বলল, সে তো সাধারণ কোনো মেয়ে নয়। আমি বললাম, মানে? আনাস বলল, তোকে টুপ হিসেবে ব্যবহার করছে। আমি বললাম, বলিস কি এসব? আনাস বলল, আমার কথা বিশ্বাস হয় না তোর? আমি বললাম, তোর কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। আনাস বলল, আগস্ট 12, 2020 এই দিনটার একটা বিশাল বড় প্ল্যান সাজানো আছে। সব থেকে আশ্চর্যের বিষয় হলো সেদিন তোর মৃত্যুও হতে পারে, এবং সেটা পরীর হাতেই। আমি বললাম, হোয়াট? মানে আনাস, আমি বুঝতে পারছি না, কি বলছিস তুই? আনাস বলল, এইটুকু শুনেই হাঁপিয়ে উঠেছিস? আরো কথা বাকি আছে। আমি বললাম, পরিষ্কার করে বলতো, কি বলতে চাইছিস? আনাস বলল, আমি সঠিক পুরোটা জানি না, তবে সব তথ্য কিছুদিনের মধ্যেই হাতে আসবে। তবে সরি, তোকে বলতে পারবো না। চোখের সামনেই সব দেখবি, সময়ের সাথে সব বুঝে যাবি। আর আমি যদি এখন বলি তাহলে তুই সব তালগুল পাকিয়ে ফেলবি। আমি বললাম, ওর পরিচয়টা একটু। আমাকে থামিয়ে দিয়ে আনাস বলল, ব্ল্যাক লেডি কিলার, আন্ডারওয়ার্ল্ডের ডন, মিসেস শুভ্রা। আর তুই ভাবছিস সে ভারতীয় না? বোকা, বড় বোকা তুই। একটা মেয়ে তোর পিছু নিল আর অমনি তোর মন পড়ে গেল? মানে বুঝতে পারলাম না। মানুষ যাচাই বাছাই করে। মেয়েটার হাতে হিন্দি লেখা দেখেই বুঝে গেলি সে ভারতীয়? শুন গাদা, 23টা দেশের ভাষায় সে সমানভাবে পারদর্শী। ওর জন্ম কোথায় জানিস? জানিস না, ওর জন্ম বাংলাদেশে। আমি বললাম, কিন্তু অত কথা বলতে পারে না। আনাস বলল, আর 3 দিন সেই মেডিসিনের মেয়াদ থাকবে যার সাহায্যে সে বোবা হয়েছিল, শুধু টোকের টুপ বানানোর জন্য। আমি বললাম, আমাকে কেন? আনাস বলল, সময়ের অপেক্ষা করো বন্ধু। এই ভয়ঙ্কর খেলায় আমিও যোগ দিব। তোকে যা যা বলবো ঠিক তাই করবি, না হয় কিন্তু 12 তারিখের আগেই দুজনের বিপদে পড়বো। পুরো দেশটা ওলট পালট হয়ে যাবে। আর খবরদার এসবের কোনো প্রকার ইঙ্গিত তুই শুভ্রাকে দিবি না। আমি বললাম, কিন্তু তুই জানলি কি করে? আনাস বলল, একটা কথা মনে রাখিস, মনোবিজ্ঞান আমার পেশা হলেও হ্যাকিং আমার নেশা। রাতে তোকে আমার ল্যাবে নিয়ে যাব। এখন আগের মতো হয়ে যা, ভেঙে পড়িস না। তোদের পুরো 30,000 মানুষকে গোল খাওয়ানোর সক্ষমতা আমার আছে। আমি বললাম, ঠিক আছে। আনাস বলল, গতকাল শুভ্রাকে প্রপোজ করেছিলি না? আমি বললাম, ও মাই গড, এটাও জানিস? আনাস বলল, হো বন্ধু, তুমি এখন 2020 সালে আছো। তুমি যখন এই মেয়ের কথা আমাকে বলেছ তখন থেকে তুমি চিন্তামুক্ত থাকলেও আমি দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম। আমি বললাম, আমার প্রেশারটা একটু মাপতো, লো হয়ে গেল কিনা? আনাস বলল, কিছুই হয়নি, সব মনের ভয়। ভয় পাস নে, সাহস রাখ। চলে আসছিলাম পিছন থেকে আনাস আবার ডাক দিয়ে বলল, তোর মোবাইলটা চাইতে পারে, আমার কাছে সিমটা দিয়ে যা। কি করার, পিছন ফিরে গিয়ে সিমটা দিলাম। আনাস একটা নতুন সিম দিল আমার মোবাইলে। আনাস বলল, এই সিমটাই অনেক কিছু, আজকে বাসায় গেলে দেখবি তোর কাছে তোর মোবাইলটা চাইতে পারে, দিয়ে দিস, সমস্যা নেই। আর হ্যাঁ শুভ্রা কিন্তু তোমার প্রতি দুর্বল হচ্ছে, কখনো না করিস না। হতে পারে এটাও একটা টার্নিং পয়েন্ট আমাদের জন্য। আমি বললাম, না করব কেন? আনাস বলল, সময়ের অপেক্ষা করো বন্ধু, সব আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। পুরোটা পথ কাটলো ঘুরের মধ্য দিয়ে। কি বললো আনাস? এসব কি সত্যি? আনাস কখনো মিথ্যা বলার ছেলে না। আবার বলছে সময়ের সাথে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আমার মতো একটা সাধারণ ছেলেকে ঘিরে কিসের এত প্ল্যান থাকতে পারে, সেটাই তো মাথায় আসছে না। হাই রে পরি, তোর পেটে পেটে এত কিছু, ভালোভাবে আশ্রয় দিয়েছি, আর তার এই প্রতিদান? থাক, কপালে যদি মৃত্যু থাকে 12 তারিখ মরবো, সমস্যা নেই। তবে আনাস এত তথ্য হ্যাক করলো কিভাবে সেটা চিন্তার বিষয়। পুরো প্ল্যানের কথাটাও আমাকে স্পষ্ট করে বলেনি। কেমন যেন তালগুল পাকিয়ে যাচ্ছে। শুভ্রা না কি যেন চাই, মনে আসছে না। এই মেয়েটা নাকি আন্ডারওয়ার্ল্ডের ডন। পুরা মাথায় নষ্ট, বিশ্বাস হয় না। এখনো সবকিছু স্বপ্ন লাগছে। আসার সময় আনাস আরেকটা কি বলল, শুভ্রা নাকি আমার প্রতি দুর্বল হচ্ছে। তাহলে মারার প্ল্যানিং করছে কেন? না, রাতে আনাসের থেকে সবকিছু পরিষ্কার জানতে হবে। সবকিছুই উল্টাপাল্টা। আনাসের ফোন পেয়ে ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম আনাসের কাছে। নাস্তাও করিনি, কাল রাতেও তো কিছু খাইনি। শরীর আর চলছে না। কোনো রকম বাড়িতে গিয়ে টেবিলে বসলাম। আম্মু খাবার দিল, খাবারের উপর আক্রমণ চালালাম। অর্ধেক খাওয়া শেষ, হঠাৎ শুভ্রা বের হয়ে আসলো রুম থেকে। আমার এমন খাওয়া দেখে সে মুচকি হেসে পাশের চেয়ারে বসলো। শুভ্রাকে দেখে আনাসের কথাগুলো মনে পড়ে গেল। ওর দিকে তাকাতেও ভয় করছে।
এত ডেঞ্জারাস একটা মেয়ে কত সাদাসিধা অভিনয় করছে, একদম মেনে নেওয়া যায় না। ক্ষণে ক্ষণে মনে হয় আনাস মিথ্যা বলছে, কিন্তু আনাস মিথ্যা বলছে তার কোনো প্রমাণও নেই। সত্যি কথা বলতে শুভ্রাকে দেখে ভয়ে আর পেটে খাবার নামছে না, তাই উঠে গেলাম। শুভ্রা আমার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হয় এক্ষুনি কেঁদে দেবে। একটা মানুষ এত পাকাপোক্ত অভিনয় কিভাবে করতে পারে? সেই প্রথম দিন থেকে একদম পারফেক্ট অভিনয় করে যাচ্ছে, বোঝার কোনো কায়দা নেই। নতুন সিমটা মোবাইলে লাগিয়ে খাটের উপর শুয়ে শুয়ে দেখছি, শুধু আনাসের নাম্বারটা সেভ করা, এমবি কার্ড সব রিচার্জ করা আছে। হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন বেজে উঠলো, তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে গিয়ে দেখলাম আনাস 2টা ছবি পাঠিয়েছে। একটা মেয়ে বিমান থেকে নামছে, সাথে অনেকগুলা সিকিউরিটি, চোখে কালো চশমা, জিন্স প্যান্ট আর গেঞ্জির সাথে কালো কোট পরা। ভালো করে লক্ষ্য করলাম এটা তো শুভ্রা। পরের ছবিটা দেখলাম একটা গুরুত্বপূর্ণ মিটিং এ তোলা ছবি, যেখানে শুভ্রা বসের ভূমিকায় বসে আছে। তার মানে আনাস সব সত্যি বলছে। পরক্ষণে আনাস মেসেজ পাঠিয়ে বলল, বিশ্বাস হলো? আমি বললাম হুম। আনাস বলল, রাতে আসিস, আরো বিশ্বাস হবে। আমি বললাম ঠিক আছে। আনাস বলল, পিকগুলো ডিলিট করে ফেল। আমি বললাম ওকে। কথার মধ্য দিয়ে শুভ্রা রুমে আসলো। আমি আবার রীতিমতো কাঁপাকাঁপি শুরু করলাম। এত ভয় লাগছে বলে বোঝাতে পারবো না, শুধু এই চিন্তাটা মাথায় আসছে না, আমি কি এমন তার ক্ষতি করেছি যে আমার পিছনে পড়েছে? আমি তো সাদাসিধে লোক, আমাকে দিয়ে কি হবে তার? আমি বেশিক্ষণ তার দিকে না তাকিয়ে সবগুলো মেসেজ ডিলিট করলাম। শুভ্রা কুমড়া মুখে এসে আমার পাশে বসলো। আমার শরীর যে কাঁপছে তা ঢাকতে কম্বল জড়িয়ে নিলাম পুরো শরীরে। হঠাৎ শুভ্রা আমার হাতের ইশারায় বলল মোবাইলটা দিতে। আনাসের কথাগুলো মিলতে শুরু করলো। আমি অন্যদিকে তাকিয়ে মোবাইলটা বাড়িয়ে দিলাম। ভাবা যায় আন্ডারওয়ার্ল্ডের ডন আমার মতো কয়েকশো ছেলে পিছনে নিয়ে ঘুরে। আমি আর চোখে শুভ্রার কর্মকাণ্ড লক্ষ্য করছি। শুভ্রা মোবাইলটা নিয়ে বাহিরে চলে গেল। সন্দেহ বেড়ে গেল দ্বিগুণ, সে বুবা মানুষ, মোবাইল নিয়ে বাহিরে গেল কেন? একটু পর মোবাইল নিয়ে ফিরে আসলো। আমি মোবাইলটা নিয়ে আবার অন্য পাশ হয়ে গেলাম। শুভ্রা জায়গায় ঠাই দাঁড়িয়ে আছে, সেটা অনুভব করলাম। মনের মাঝে ভয়, এই বুঝি পিছন থেকে চাকু দিয়ে গলাটা আর দেহ 2টা খণ্ড করে ফেলে। তড়িঘড়ি করে উঠে বাইরে চলে আসলাম। আব্বু উঠানে 2টা পেয়ারা গাছ লাগিয়েছিল, এবছর ইচ্ছে মতো পেয়ারা ধরেছে। পেটের খিদে এখনো মিটেনি, তাই গাছে উঠলাম। একটা পেরে আরেকটায় হাত দিব এমন সময় দেখলাম শুভ্রা বারান্দায় দাঁড়িয়ে 2 হাত বুকে জড়িয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো ভাবছে কিভাবে প্লেনটা আরো পাকাপোক্ত করা যায়। গাছের একটা সরু ডালে বসলাম। এখন গাছ থেকে নামতে পারবো না, অলরেডি হাত পা ভাইব্রেশন মুট হয়ে গেছে। এখন বসে থাকাটাই শ্রেয়, নামতে গেলে পড়ে যাব। এখানে একটা জিনিস খুবই লক্ষণীয়, বড় কোনো মিশন সাকসেস করতে হলে ছোট ছোট মিশনগুলো গুরুত্ব দিয়ে দেখতে হবে, যেমনটা শুভ্রা করছে আমার সাথে। ওর যা পজিশন, মনে হয় 100 কোটি টাকা ছাড়া সে কোনো মিশনে এভাবে নামবে না। দেখুন না চেয়ে একবার তার অভিনয়ের পারদর্শিতা। এইটুকু একটা মেয়ের মাথায় এত কিছু, কিন্তু তাকে এই পথে নিয়ে আসলো কে? ওর এত ক্ষমতার উৎস কি? আর গতকাল রাতে শুভ্রা কাঁদছিলই বা কেন? এই প্রশ্নটা আমাকে বেশ ভাবাবে। হঠাৎ লক্ষ্য করলাম গুটি গুটি পায়ে শুভ্রা আসছে এদিকে। গাছের নিচে এসে আমাকে ইশারায় বলল একটা পেয়ারা দিতে। আমি হাতের পেয়ারাটা দিলাম। শুভ্রা মুচকি হেসে পেয়ারাটা নিয়ে না ধুয়েই খেতে শুরু করলো। আমি গাছ থেকে নেমে হাঁটা ধরলাম হিয়া আর দিয়ার স্কুলের দিকে। স্কুলের বেতন বাকি আছে 2 বোনের, দিয়ে আসি, পরে মনে থাকবে না এখন অবসর আছি। বেতন আর রেজিস্ট্রেশন সহ সব টাকা পরিশোধ করলাম। একটা মেয়েকে বললাম 10ম শ্রেণীর ক্লাস থেকে হিয়া আর দিয়াকে ডেকে দিতে। আমি 2 তলা বিল্ডিংটার নিচে একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। পাগলি বন্ধুটাকে দেখতে খুব ইচ্ছে করছে।